ক্যাম্পাস উত্তপ্ত হচ্ছে। 5ই আগস্ট পর মানুষের একটা প্রত্যাশা ছিল যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন সেটি আর থাকবে না, শিক্ষাঙ্গন একটা পরিবেশ হবে, কিন্তু আমরা 1 বছরের মাথায় আসলে সেটির অন্য এক ধরনের রূপ দেখতে পাচ্ছি। আপনার কাছে মনে হয় যে সেই পরিবর্তন আসলে ধারণ করতে পারছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিয়ে তো আমার সিরিয়াস অবজারভেশন আছে এবং আমি বরাবরই হচ্ছে ট্র্যাডিশনাল ওপিনিয়নের বাইরের লোক। প্রথম কথা হচ্ছে যে আমরা লম্বা সময় আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে থাকবার কারণে হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে একটু সন্দেহ করতে হয়, খুবই খালি চোখে বিশ্বাস করতে মনে চায় না আর কি। গ্যাসের সংকটটা খুব প্রকট আকার ধারণ করেছেন। আমি নিজে এবং রিপন ভাই আমরা নিজে একটা অন্য শোতে আলোচনা করেছি, আপনি জ্বালানির বিষয় নিয়ে লম্বা সময় রিপোর্টিং করেছেন, এবং এটার যতটা না জেনুইন ক্রাইসিস আছে তার থেকে মনে হচ্ছে যেখানে একটা ক্যাপিটালিস্ট মার্কেট সিস্টেম অপারেট করবার জায়গা তৈরি হচ্ছে এখানে। জ্বালানি মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে সাপ্লায়ার যে 6টা কোম্পানি আছে এটাকে প্রাইভেটাইজ করে দেবেন। এটার কোনো ম্যান্ডেট সরকারের আছে কিনা, কোনো আলোচনা, তর্ক বিতর্ক কোনো কিছু এখানে আসে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মার্কেট থেকে যেটা খবর পাচ্ছি যে সিলিন্ডার বিজনেস যারা করেন এই মার্কেটটা এখন 25-26%। ওনারা চাচ্ছে এই ক্রাইসিসকে কাজে লাগায় সিলিন্ডার মার্কেটটা পুশ করতে। সিলিন্ডার মার্কেটের বিজনেসটা পুশ করলে যেটা হবে যে এটা আপনার জনগণের প্রাপ্তি সাপেক্ষে, সক্ষমতা সাপেক্ষে যে সাপ্লাই কস্ট যেটা রাষ্ট্র ম্যানেজ করে সেই জায়গাটা তখন থাকবে না, প্রাইভেটাইজেশনে চলে যাবে। তো এই গ্যাস ইস্যুটা কিন্তু মাসখানেক ধরে চলছে, এবং আগের যে দফায় আমরা জ্বালানির ক্রাইসিসটা দেখেছি এটাও সরকার আসলে হ্যান্ডেল করতে পারছে না। বলছে যে মহেশখালীতে আপনার ওই যে এলএনজি ওইটা নষ্ট হয়ে গেছে, ওটা রিপেয়ার করা যাচ্ছে না। কিন্তু আমি যতটুকু জেনেছি এটা আসলে একমাত্র কারণ না, আসলে সাফিসিয়েন্ট মজুদ আছে সরকারের, এবং সরকারের যদি গত 2-3 মাস আগের ক্রাইসিস যুদ্ধ ওই সময় দেওয়া বক্তব্যগুলো দেখেন, ওটার ভিত্তিতে কিন্তু আপনি বলতে পারবেন যে সরকার বলছে জুলাই আগস্ট পর্যন্ত আমাদের সাপ্লাই চেইন এটা এত দূরে আছে, এটা অর্ডার দেওয়া আছে, এটা প্লেস করা আছে, এই ক্রাইসিস হওয়ার কথা না। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের যে ভুতুরে বিল, যে ইস্যুটা প্রচন্ড রকম সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় একেবারে ফ্যাসিবাদী কায়দায় হুমকি পর্যন্ত দিচ্ছে যে এইটার ব্যাপারে কেউ বেশি বাড়াবাড়ি করলে, উল্টাপাল্টা কথা বললে তাকে দেখে নেওয়া হবে, এরকম টাইপের আওয়ামী টাইপের একটা বক্তব্য দিয়েছে। এবং জনগণ কিন্তু প্রচন্ড বিরক্ত এই টপিকটাতে। ভুতুরে বিল আসছে, আপনি তো রেজলিউশনের জন্য অ্যাপ্রোচ করবেন রাষ্ট্র আকারে, আপনি কি করতে চান, এটাকে আপনি কিভাবে সমাধান করতে চান, আমরা কি করতে পারি, কে কি কারণে ভোগান্তি করছে। আপনি গণশুনানিতে গেলেন না, কাস্টমার সার্ভিস অ্যাপ্রোচে গেলেন না, হুমকিতে চলে গেলেন। এখন সরকারকে কি আমি সন্দেহ করবো কিনা যে এইরকম একটা সিরিয়াস জনদুর্ভোগকে বাইপাস করবার জন্য এইরকম একটা ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে শিবির এবং ছাত্র দল দুইটা সংগঠনই আওয়ামী লীগের ট্র্যাপে পড়ছে জুলাই আগস্ট মাসে। কোনভাবে পড়ছে সেটা আমরা জানি না আর কি। তা না হলে যারা গত 16-17 বছর কাঁধে কাঁধ মিলা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আর বিএনপি জামাতের সংসার তো 1-2 দিনের না, 25-26 বছরের সম্পর্ক, ভালোবাসা, প্রেম, পরকিয়া সবই ছিল তাদের ভিতরে। তো সাডেনলি কি হইলো ক্যাম্পাসে যে তাদের এখন মারামারি করতে হবে প্রচন্ড রকম করে? থার্ড হচ্ছে দেখেন মারামারির মানে ট্রিগার পয়েন্টগুলো দেখেন। জগন্নাথে 100 কোটি টাকার টেন্ডার বিজনেস গত বছর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিন্তু এই তর্কটা চলছে, এই টেন্ডারের কাজটা কি সেনাবাহিনীকে দেওয়া হবে না প্রাইভেট কোম্পানি দিয়ে আমরা টেন্ডার করব। এখন আজকে যে বিষয়টা নিয়ে করেছে শিবিরকে অথবা ছাত্র সংসদকে কেন প্ল্যাকার্ড নিয়ে ছাত্র দলের প্রোগ্রামের ভিতরে ঢুকতে হবে? আপনি প্ল্যাকার্ড নিয়ে তো বাইরে দাঁড়ালেই হইতো, যেখান থেকে ইউজিসির চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর যাওয়া আসা করবে তারা দেখতে পারবে। আবার ঢোকার চেষ্টা করছে ছাত্র দল, বললেই তো হইতো ভাই আয়সা বসেন, আপনাদের একজন বক্তব্য দেন। মানে বিষয়টা কি যে আমাদের একটা দাবি যে আমরা চাই টেন্ডারটা সেনাবাহিনী ডিল করুক, এই কথাটা তো আপনি বলতে চান ইউজিসি চেয়ারম্যানকে, ভাইস চ্যান্সেলরকে, ছাত্র দল বললেই তো হয় যে ভাই আসেন আপনি এসে আপনার কথাটা বলে যান। তাহলে আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষে বাড়াবাড়ি করেছে। এক ছাত্র নেতাকে বলতে শুনলাম ভিসিকে আঙ্গুল জায়গায় বলতেছে ছাত্র দলের ক্যাম্পাস, ছাত্র দলের প্রশাসন চলবে, এই চলবে সেই চলবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে কালেকটিভলি আসলে কে জিতলো? 93 রিপন ভাইয়ের খুব ভালো মনে থাকার কথা, বিএনপি জামাত মিলে সরকার গঠন করলো, ইনসেন্স যে সরকারে যায়নি বা জামাতের সমর্থনে 91 সরকার হলো। 2-3 বছরের ভিতরে দেখলাম ছাত্রদল শিবির সারা দেশে মারামারি করতেছে। রেজাল্ট কি? অনিবার্যভাবে আওয়ামী লীগকে আপনি ফিরাই নিয়ে আসছেন, ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করছে। ছাত্রদল যখন ফিরল, ছাত্রলীগ যখন ফিরল, খেলা হয়েছে, ছাত্রদলকে পিটাইছে, শিবিরকে পিটাইছে। তাহলে এই আলোচনাটা আমাদেরকে সিরিয়াসলি করতে হবে যে তাদের অংশের জন্য এত অসম্ভব শিক্ষা হয়ে যাচ্ছে। প্লাস দুইটা জিনিস এখানে ছাত্রলীগ আছে, ছাত্রদলের কেন যুব দলের লোকজন হেলমেট বাহিনীর মতো রাস্তায় নামলো আজকে, কেন হাসপাতালে গিয়ে শিবিরের ছেলে পেলে পিটাইতে হবে? এইগুলো তো আমরা গত 24শে জুলাই আগস্টে দেখছি। এইটা তো আমরা কারো কাছ থেকে, শিবিরের কাছ থেকে, ছাত্রদলের কাছ থেকে আমরা আশা করি না। তর্ক করুক, আলোচনা হোক, আলাপ করুক, সমালোচনা করুক, রাজনৈতিক গণতান্ত্রিক বিতর্ক হোক, কিন্তু এই চেহারাগুলো তো আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি। এটি নিয়ে আব্দুল ইসলাম খানের কাছে যেতে চাই। আব্দুল ইসলাম খান, ছাত্র সংসদগুলোর দখল রাখতে বা দখল ফিরে পেতে আসলে ছাত্র সংগঠনগুলো মরিয়া কিনা, এবং সে কারণে এই ধরনের সংঘর্ষ, মানে গণঅভ্যুত্থানের ঐক্যের সংগঠনগুলোর মধ্যে এই ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে কিনা? শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাই, একই সাথে আমার যারা সহ আলোচক বৃন্দ আছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাই, এবং একই সাথে বাংলা বিষয়ে যারা দর্শক বৃন্দ আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই। শ্রদ্ধেয় ফুয়াদ ভাই বলেছেন যে আজকের যে ঘটনাগুলো সম্পর্কে উনি বর্ণনা করেছেন, যদি আমি খুশি হতাম উনি যদি আজকের ঘটনার পাশাপাশি যদি গতকালকে বেগম রোকেয়ার ঘটনাটা উনি টানতেন, তাহলে হয়তো বা জিনিসটা আরো বেশি সুন্দর হতো। বাস্তবতা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি যখন ডাকসু নির্বাচন করি, সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি হেরে গেলে কি করবেন, জিতে গেলে কি করবেন। আমি একটা উত্তর দিয়েছিলাম যে আমি 5 আগস্টের পরেই আমরা জিতে গিয়েছি, আমাদের জীবনে আর কোনোদিন হারও নাই, জিতও নাই, পরিস্থিতি ফেস করে যাবো জাস্ট বাংলাদেশের স্বার্থে। তো
তো এই কথাটা আপনি কখন বলতে পারেন? যখন হৃদয় দিয়ে আপনি গণঅভ্যুত্থানের চেতনাকে কিংবা এই গণঅভ্যুত্থানের স্পিডকে আপনি ধারণ করেন। গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে যে ওই 71-এর মানবতা বিরোধী অপরাধের যে কয়েকটা ছবি সংক্রান্ত বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত জুলাই এগুলো নিয়ে মতানৈক্য হয়েছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এটা নিয়ে কথা তুলতে চায়, এটা তো মারামারির পর্যায়ে যাওয়ার মতো জিনিস না। আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, লেখালেখি হতে পারে, 24 ঘন্টায় তো অপপ্রচার হয় ভুয়া ফটো কার্ড দিয়ে, এটাও হতে পারে। কিন্তু হাত উঠবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে, কিংবা হচ্ছে যে রামদা নিয়ে মাঠে নেমে পড়বে, এই সংস্কৃতির বিরুদ্ধে গত 17টা বছর আমরা সংগ্রাম করে গিয়েছি। এখন গতকালকে যখন ছাত্রদলের ছেলে মেয়েদেরকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে যখন আপনি হামলা করলেন, আপনি দৌড়ানি দিলেন, তারপর সকল দেশীয় অস্ত্র দিয়ে আপনি যখন তাদের উপর হামলা করলেন, রক্তাক্ত করলেন, করার পরে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। ভুল করলে, ভুল যদি আপনি বুঝতে পারেন, তাহলে আগে যে ভুলটা করছেন সে ভুলটা একদিকে ভালো, যে সামনে আপনার দ্বারা কোনো ভুল হবে না, যে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি কি করলেন? এই হামলা, ছাত্রদলের উপর হামলা তো আপনি করলেন। আরে ভাই, ছাত্রদল হচ্ছে বিগত 17 বছরের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক মুহূর্তের জন্য কখনো আপোষ করেনি জাতীয়তাবাদী ছাত্রদল। যখন হাসিনা আমিরামি নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে যখন রাস্তায় নেমে, যদি আপনি তখন আমাদের মিছিল 10-15 জনের মিছিল নিয়ে মখারি হতো, তামাশা হতো, আরে হাসিনাকে ফেলে দিবে, কিন্তু ওই 10-15টা ছেলেই তো নেমে বলতো স্টেপ ডাউন হাসিনা, নোমর হাসিনা। এবং ওই ছেলেদের মধ্য থেকেই 2-1 জন কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই ছাত্রদলকে যদি আপনি ওই 3 জন, 4 জন, 5 জন, 10 জন একসাথে গিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছে, তখন আপনি তাকে অসশস্ত্র হামলা করলেন, তাকে রক্তাক্ত করলেন, রক্তাক্ত করার পর আপনি সিগমা ভিডিও বানাচ্ছেন যে ছাত্রদল 2 মিনিট, এদেরকে ক্যাম্পাস ছাড়া করতে আমাদের 2 মিনিট লাগে না, দেশ ছাড়া করতে আমাদের 2 মিনিট লাগবে না। আবার সিগমা ভিডিও বানাচ্ছে, কিরে তোরা চলে গেলি কোথায়? কারণ আমরা তো সুসংগঠিতও ছিলাম না। এবং একই সাথে আবার দেখলাম ঢাকা 17 আসনের যিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচিত করে, উনি অবশ্যই জামাতের যে কোনো একটা পর্যায়ের ইনফ্লুয়েন্সারের জায়গায় উনি আছেন, যেহেতু ওনার একটা ফ্যান ফলোয়ার আছে, দায়িত্বশীল জায়গায় উনি আছেন। তাহলে উনি কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবিরকে উৎসাহিত করেছে যে হ্যাঁ, এভাবেই সব জায়গায় দখল করে নিতে হবে, এভাবেই বিপ্লব করতে হবে? এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? এখন যে সংগঠনের বিরুদ্ধে আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে নির্দ্বিধায় অপপ্রচার চালিয়ে গেলেন যে আমরা হল দখল করব, আপনি ছাত্র রাজনীতি চলবে না নামে আপনি বইটার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য আপনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গেলেন। আবার যখন নির্বাচন আসলো, নির্বাচনের পরে আপনি বললেন আমরা হল দখল করব, এভাবে করে দিন রাত 24 ঘন্টা ভুয়া ফটো কার্ড আমাদের নামে ছাড়িয়ে গেলেন। এখন সব সময় আমরা ধৈর্য ধারণ করে গেলাম, এবং গতকালকে আমাদেরকে হামলা করে আপনি আবার সিগমা ভিডিও বানাচ্ছেন। তো আমার সংগঠন তো, আমরাও তো মানুষ, সুতরাং আমাদের ছেলেমেয়েদের শরীরে কি রক্ত নাই? সুতরাং এটার যে প্রতিক্রিয়া অন্যান্য ক্যাম্পাসে পড়বে না, তার নিশ্চয়তা কি? সুতরাং বারবার কি আমরা স্যাক্রিফাইস করে যাবো? হ্যাঁ, তারপর আমি এই জায়গাটা থেকে বলছি 5 আগস্ট পরবর্তী সময় এই বাংলাদেশের একমাত্র সত্য হচ্ছে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা। তার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের ধুলিকণা পর্যন্ত ঐক্যবদ্ধ রাখতে হবে। তো সুতরাং এখনো পর্যন্ত যে ঘটনাগুলো, কালকে 5 আগস্ট রাত, মহলের 5 আগস্ট, আজকে 4 আগস্ট, গোটা বাংলাদেশে গতকালকে 3 আগস্ট এই ঘটনাগুলো ঘটে গেছে, আপনার কি মনে হয় স্পেসিফিক্যালি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আমরা কি কেউ শান্তিতে আছি এটার জন্য? পতিত স্বৈরাচারকে আমাদেরকে নিয়ে হাসছে না? আমরা ওপেনলি আত্মসমালোচনা করছি, কিন্তু ভুল যে হয়েছে, যেখান থেকে সূত্রপাত হয়েছে, যার দ্বারা আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস উত্তপ্ত হয়েছে, সেই জামায়াতের 17 আসনের ব্যক্তিকে দায় এড়াতে পারে, কোনোভাবে এড়াতে পারে? আজকে যদি শিক্ষার্থীদের পর্যন্ত এটা থাকতো ভিন্ন কথা। কিন্তু আপনি যখন এটা দায়িত্বশীল সরাসরি জামাত এখানে ইনভলভ হয়ে যায়, ওইখানকার স্থানীয় নেতাকর্মীদেরকে এখানে নিয়ে এসে আপনি শোনেন না, বহিরাগতদেরকে নিয়ে আপনি ক্যাম্পাসের তাদের উপর হামলা চালিয়েছেন। সুতরাং ওইখান থেকে যেটা সূত্রপাত হবে, এটা যে এই জায়গায় ছড়বে না তার নিশ্চয়তা আপনি কোথায় দেবেন? তারপরও আমি বলছি এখানে বসে, আজ গতকালকে এবং আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কি কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের স্থিতিশীলতা কিংবা আমরা যারা বাংলাদেশ পন্থী রাজনীতিটা করি আমাদের কারোর জন্য সুখকর? কারোর জন্যই সুখকর নয়। সুতরাং এই ধরনের সকল ঘটনাকে আমি নিরুৎসাহিত করি, এগুলো থেকে প্রত্যেককে সরে আসতে। আতিক মুজাহিদ তারা বলছেন সুখকর নয়, কিন্তু আমরা দেখছি এই ঘটনার আসলে পুনরাবৃত্তি চলছে। মানে তাহলে সুখকর আসলে কোনটা? মানে পাল্টাপাল্টি জবাব দেওয়া, চালিয়ে যাওয়া, না আসলে ফ্যাসিবাদকে বিতাড়িত করার পর ঐক্যবদ্ধ থাকা? ধন্যবাদ। আমি সব আলোচনা আসছে, আমি যদি একটা কোয়েশ্চেন করি, মানে ফেসিবাদ বিরোধী শক্তি বা জুলাইপন্থী শক্তি, বাংলাদেশপন্থী শক্তি যে মারামারি করলে কার লাভ হইতেছে? জাস্ট গিভ মি ওয়ান সিঙ্গেল আনসার, মানে লাভটা কার? আমি আমাকে বুঝুন, লাভটা কার হইতেছে? কারণ ক্যাম্পাসের দখল নিলে তো অনেক লাভ থাকে, যে দল নিতে পারবে তার জন্য তো লাভ। ওই রাজনীতি তো নাই, সবাই জিজ্ঞেস করে এখন আর দখলদারি রাজনীতি মানুষ গ্রহণ করে। এটা মুখে নাই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি দখলদারি চলতেছে। যদি করে সেটা তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কারা? কারণ মডেলটা ছিল আমার ছাত্রলীগ দেখে দিকে, ওটা দেখে শিখলে হবে না। তাহলে এখন যেটা করেন, তাহলে আপনি আওয়ামী লীগ পতিত গোষ্ঠীর লাভ হবে, নাম্বার 1 কথা। পাশাপাশি ইন্ডিয়ান শক্তির লাভ হবে, কারণ তারা চাচ্ছে এই দেখো জুলাই বলে কিছু নাই, জুলাই ইউনিটি বলে কিছু নাই, ফেসিবাদ বিরোধী শক্তি বলে কিছু নেই, জুলাইকে বাদ দিলেই সমস্যা, জুলাই মূলত ঝামেলা বাংলাদেশে। এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্যই প্রো ইন্ডিয়ান একটা গ্রুপও আছে। ইভেন আমি সরি টু সে, আমার তো মনে হয় ওনাদের বিশাল দল দাবি করে, ওনাদের গ্রুপে দলের মধ্যে এমন কিছু লোক থাকতে পারে যারা এটার সাথে, মানে আওয়ামী লীগের লোকজনের টাকা ইউজ তো বিভিন্ন জায়গায় পাম্পিং করতে পারে, তারা উস্কানি দিতে পারে, ঝামেলা লাগাতে পারে। ইট ইজ বিকজ যত বেশি ডিসইউনিটি হবে অত বেশি তাদের জন্য সুবিধা, এবং তারা খুব এনজয় করতেছে, আমি দেখতেছি তারা খুবই এনজয় করতেছে। এবং শেখ হাসিনা আগামীকাল ইন্ডিয়াতে যারা ডিপ্লোমেট মেনটেন করে সাংবাদিকদের জন্য সে কথা বলবে। এটা কমপ্লিটলি বাংলাদেশের একজন দ্বন্দ্বিত একটা আসামি, মাফিয়া, খুনি, তাকে যদি অ্যালাউ করে, এটা ইন্ডিয়াকে রিকনসিডার করা উচিত। কারণ একটা দেশে এমনি তো অন্যায় করেছে ইন্ডিয়া শেল্টার দিয়ে, এবং বলা হয় যে 50,000-এর মতো আওয়ামী লীগের লোকজন ওখানে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, এবং তারা কন্টিনিউসলি, এবং আমরা ফেক ভিডিওর কথা বলেন, আমার তো মনে হয় সবচেয়ে এখন অনলাইনে যদি বট বাহিনী থাকে আওয়ামী লীগের,
তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই উইদাউট অনলাইন, এবং তারাই ফেক ভিডিও। আমি দেখেছি তাদের বিভিন্ন ধরনের পোর্টাল, বিভিন্ন নামে। একসময় একটা ছেলে আমার শেয়ার করলো, এই জিনিস কই পেলে, এটা তো তোমার না, এটা তো লিঙ্ক হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে আসছে। তাহলে আপনার জুলাইপন্থী শক্তিও আপনার বিপরীত পক্ষকে ঘায়ল করার জন্যই এর ফটোকাট ইউজ করছে, ওর ফটোকাট ইউজ করতেছে। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ আজকে ভেরি ইন্টারেস্টিং। আমি যদি প্রাইম মিনিস্টার একটা কথাই বলি যে আমাদের যে কোনো ওয়ে রক্তের মূল্যে ঐক্যটা ধরে রাখতে হবে, যে জুলাই রক্তে। যদি এটা শব্দটা মানে দলের প্রধানের হয়ে থাকে, রাষ্ট্রের প্রধান হয়ে থাকে, তাহলে এটা রিফ্লেকশন তো সবার থাকা দরকার ছিল। কেন আমি বলবো আমি একটা দায় আপনাদেরকে দিব সরকার, কেন আমি বলি, কারণটা হচ্ছে গভর্নমেন্টে যারা থাকে তাদেরকে রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে। খেয়াল করেন, কারণ আপনাকে আমি গাইলাবো, স্বাভাবিক গাইলেও শেষ মানে ক্রিটিসিজম করবো, কারণ আপনি গভর্নমেন্টে আছেন, আপনি গভর্নমেন্ট পার্টি, কারণ আপনি ডিস্টাবলাইজ হওয়া মানে রাষ্ট্রে আপনার সমস্যা, আপনি গভর্নেন্স দিতে পারবেন না। ঠিক আছে, আপনি দেশে যে অস্থিতিশীল বানান, তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারতেছেন, গভর্নেন্স ফেইলিওর গভর্নেন্স। কারণ আপনি আপনার বিরোধী দল, আমি একটা জিনিস বিরোধী দল না, আমি আপনার আন্ডারে নাগরিক। আমাকে যদি হিট করেন, তাহলে প্রাইম মিনিস্টারের আন্ডারে একজন লোককে নাগরিককে হিট করা হয়েছে। তাকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনি প্রাইম মিনিস্টার আন্ডারে একজন ব্যক্তি নাগরিককে হিট করা হয়েছে। কারণ গভর্নমেন্ট যাকে থাকে তার আন্ডারে নাগরিক থাকে, এবং প্রাইম মিনিস্টার কোনো দলের যদি হয়ে থাকে তাহলে দলীয় নেতা হয়ে যায়। তো সেই জায়গা থেকে যেটা হতে পারে হসপিটালে আক্রমণ করা, এটা তো এটা কোনোভাবে ভালো জিনিস হয়নি। কিভাবে বলবেন আপনি ডাকসুর জকসুর ভিপি যতই হোক, আমার বিরোধী মত হোক, আমার একদমই শত্রু হোক, তাকে যে লোকগুলো মেরে নিয়ে সেগুলো ছাত্র না, তাদের চেহারা আমি দেখছি বাহিরের হোক আপনার দলের, তাকে মেরে আপনি কলা ধরে নিয়ে যাচ্ছে, এটা আমার ছাত্র সংগঠনের জন্য অসম্মানজনক। এবং ছাত্র দল উচিত যে সে শিবিরে হলো তাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু আমার ক্যাম্পাসের ছেলেকে বাহিরের কোনো লোক, আপনাকে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা ছাত্র, ইভেন যে ঢাকা কলেজের ছেলে সে কলার ধরে, আমার তো লেগে যাবে। মিনিমাম রেসপেক্ট বোধ। এটার পাশাপাশি আমি ওটা গতকালের ঘটনার নিন্দা আমি জানাচ্ছি। যদি করে থাকে, ইস্যুটা শুরু হয়েছে আমার জানার মতে একটা ফটো নিয়ে, যে সম্ভবত সালাউদ্দিন কাদের সাহেবের ছবিটা লাগিয়েছেন, ছাত্রদল জিজ্ঞেস করছে কেন তুমি লাগিয়েছো, তোমার দলের নেতা লাগার মাঝে আমার নেতাকে লাগিয়েছে। এটা তো মানে ইস্যু, বাগবিতন্ত্রের জায়গাটা। ইস্যুটা কি ছিল যে এগুলোকে ক্লিন করা হয়েছে হাসিনার ক্যাঙ্গারু কোটে, এটা তো ছাত্র শিবিরের প্রচারণা, এবং ওখানে তারা তাদের মাওলানা সাইদি সাহেব সঙ্গে সবার রাখে, মাঝে উনি সালাউদ্দিন সাহেবকে রাখছেন। এইটাকে ইস্যু কেন্দ্র করে রাখছে যে তুমি কেন এটাকে জাস্টিফাই করতেছো, আমার নেতাকে আমার থাক। এইটাই একটা হয়েছে, এটা কিন্তু হইতে পারতো। আমি বলে যেটা ওখানে ডাইকে কিন্তু অবশ্যই যদি এখানে বাড়াবাড়ি করে শিবিরটা শক্তি আছে বলে বাড়াবাড়ি করে, এটা কিন্তু ওই জায়গাটা উচিত হয়। ব্যাপারটা হচ্ছে মানে শক্তি থাকলে বাড়াবাড়ি করার সুযোগ। আজকে আমি হাসিনার ছবি লাগাইলে তো আপনি আপনি নিজে একটু দ্রুত শেষ করুন। সেই অনুযায়ী কথা হয়েছে, এগুলো বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু মারামারি আপনার রংপুরে আহত করে জানিস বলতে পারবেন, হয় নাই রংপুরে কেউ আহত হয়নি, দুই গ্রুপে অল্প অল্প হয়েছে। আমি বলি, আমি তো দেখতেছি আবার বলতেছেন হয় না, দুই গ্রুপে হয়তো অবেশি খুব বেশি হাই হয়নি, সরে গেছে, এটা ফাইন। আমি বলি ধাক্কা ধাক্কি হয়েছে, সরে গেছে, ফ্যান্টাস্টিক। কিন্তু ইন করে হসপিটালে মানানোটা কোনোভাবে হয়নি। যেটা বললো যে হেলমেট পরার বাহিনী, এই কালচার তো ভাই মানুষ বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে না, ইন্ট্রোডিউস করা উচিত না। আচ্ছা, যেমন রিপোর্ট আপনার কাছে যেতে সেটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ বা তার বিচারের প্রসঙ্গে বেশ কিছু রয়েছে, কিন্তু 5ই আগস্টকে কেন্দ্র করে দেখা যাচ্ছে শেখ হাসিনা একটা অনুষ্ঠানে যোগ দেবেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ, এর সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে কি সংশ্লিষ্টতা নেই বলে আপনারা মনে করছেন কিনা? কারণ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তার কার্যক্রম তো ভারতের সরকারই আসলে নিশ্চিত করা হচ্ছে সে কি করতে পারবে না, কোনটি করতে পারবে, কোনটি করতে পারবে না। সেটা এর আগে বাংলাদেশকে চিঠি দিয়েও তারা বলেছে। আজকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটার সাথে সরকারের কোনো সংস্রব নাই। আমি যে কথাটি বলতে চাই, অনুরূপ একটি ঘটনা যদি বাংলাদেশে হতো, মানে আই মিন আমাদের দেশে একসময় ইন্ডিয়ার ছিল, বিচারের সম্মুখীন করতে চেয়েছিল অনুপ চেটিয়াকে, ওদের ভারতের ভাষায় তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা। এখন যদি ধরেন কানাডাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ সম্প্রদায়ের কিছু নেতা আছেন যাদের বেলায় ভারতের অনেক রিজার্ভেশন আছে, অভিযোগ আছে, হ্যাঁ তারা হত্যা করেছে এবং এই ব্যাপার তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আন্দোলনের নেতা। রাইট। এখন ওরকম কোন একজন নেতা ঘটনাক্রমে, মানে আমি যদিও ঘটনাক্রমে যদি বাংলাদেশে ঢুকে পড়েন এবং বাংলাদেশে যেমন ভারতের যেরকম একটা মানে দার্শনিক অবস্থান আছে যে কারোর যদি অস্তিত্ব সংকটের মধ্যে, আমি এটা তাদের ফরেন মিনিস্ট্রির সংসদ রিপোর্টের মধ্যে পড়েছি যে ভারত যদি কখনো মনে করে কোনো দেশের কোনো নাগরিকের অবস্থান যদি সংকটাপন্ন হয়ে যায় এবং বিষয়টা যদি খুব মানবিক হয়, তাহলে তারা আশ্রয় দিতে পারেন। এখন যদি আমি ধরে নিই যেভাবে যে কি খালাসা নাকি খালিস্তান না, মানে ওদের কি বলে, যাই হোক, খালিস্তান মুভমেন্টের কোন নেতা ঘটনাক্রমে তিনি বাংলাদেশে ঢুকে পড়েছেন এবং ঢুকে পড়ে তিনি হাত উঁচু করে যদি বলেন যে আমি খুব বিপদগ্রস্ত, আমি খুব সংকটাপন্ন, আমার জীবন চলে যাওয়ার মতন অবস্থা ইত্যাদি, মানবিক কারণে তোমরা আমাকে আশ্রয় দাও, এবং মানে আইডিয়ালি ধরে নিলাম যে বাংলাদেশ সরকার আশ্রয় দিল, এবং সেই ভদ্রলোক যদি তিনি তার পজিশনকে যদি এক্সপ্লেইন করার জন্য অথবা তার অবস্থানটা সঠিক ছিল এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার জন্য তিনি যদি কোনো বাংলাদেশের কোনো মিডিয়া ফোরাম, বাংলাদেশের কোনো প্রেস ক্লাব বা ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তারা যদি এখানে যদি কোনো আয়োজন করতেন, ভারত সরকারের প্রতিক্রিয়া কি হতো? আমি বিশ্বাস করি, আমি যতটুকু আন্তর্জাতিক অঙ্গনে যতটুকু কাজ করেছি এবং পড়াশোনা করেছি, নিঃসন্দেহে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বলতো যে এটা তোমরা বন্ধ করো, এবং যদি তাকে অ্যালাউ করো তাহলে আমরা ধরে নেবো যে আমাদের দু দেশের সম্পর্কের মধ্যে তোমরা একটা ভালো গতি এটা চাচ্ছ না। এটা নিশ্চয়ই ভারত বলতো। তো যেটা ভারত বলতে পারে, একই ঘটনা যখন ভারতের বেলায় হয়, বাংলাদেশের একজন নাগরিক যিনি ওয়ান্টেড, যাকে বাংলাদেশের জনগণ বিচারের সম্মুখীন করতে চায়, তাই না, এবং অলরেডি তিনি দণ্ডিত, তিনি তাদের দেশে আশ্রয় পেয়ে বলছেন ভার্চুয়ালি কথা বলবেন,
আই আন্ডারস্ট্যান্ড হয়তো তিনি তার বাসায় থেকেই কথা বলবেন, ওখানে হয়তো এলইডি স্ক্রিন থাকবে, তিনি কথা বলবেন। এরকম একটি আয়োজন যদি আমাদের দেশে যদি খালিস্তান মুভমেন্ট অথবা অন্য কোনো ভারত যাদেরকে পছন্দ করে না, কথার কথা এমন কোনো নেতা যদি আমাদের দেশে এসে করতে চাইতেন, তারা ভালো চোখে দেখতেন এবং তারা নিশ্চয়ই প্রবলভাবে এটা আপত্তি জানাতেন, এবং আমি মনে করি সেই আপত্তিকে সম্মান করে বাংলাদেশের বন্ধ করতো। আমি আজকেও বলতে চাই যে এখনো সময়টা খুব বেশি নাই, শুধুমাত্র গা বাঁচানো কথাবার্তা বলে পার পাওয়া যাবে না যে না ভারত সরকারের কোনো সংস্রব নাই, মিডিয়া ফ্রিডম আছে ইত্যাদি কথাটা তাদের যেন মনে থাকে। মিডিয়া ফ্রিডম শুধু ভারতেই থাকে না, মিডিয়া ফ্রিডম কিন্তু অন্যান্য সকল দেশেই বেলায় প্রযোজ্য, অন্যান্য দেশেও কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড মিডিয়া ফ্রিডমের ব্যাপারটা বাংলাদেশও ভবিষ্যতে বিবেচনা করে দেখতে পারে অন্যদের বেলায়। সুতরাং এটা ভারতের কাছে এটা মোটেই প্রত্যাশিত না, এবং আমি বিশ্বাস করতে চাই যে ভারত সরকার, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটি সরকারের প্রধান, তিনি তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে তিনি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে ভারতের মাটিতে বসে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দেশের কোনো নাগরিকের সেই দেশের বিরুদ্ধে কোনো রাজনীতি করার কোনো সুযোগ নেই। যেই পজিশনটা তিনি ব্যক্ত করেছেন বিফোর হিজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি অফ দেয়ার পার্লামেন্ট, আমি মনে করবো যে ভারতের সরকার এটাকে অনার করবেন। আর যদি অনার না করেন তাহলে আমরা মনে করবো এটা শুধুই মাত্র কথার কথা, তাহলে ভারতের এই আচরণের জন্য অবশ্যই আমরা তাদেরকে জবাবদিহিতার মধ্যে। মিস্টার হাসান ফুয়াদ, ভারত আসলে দুই ধরনের স্ট্যান্ড নিচ্ছে কিনা এই জায়গাটিতে? দেখেন, গণ অভ্যুত্থানের পরে 25-এ পাকিস্তানের হাই প্রোফাইল ডেলিগেশন এসেছে। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, কমার্স মিনিস্টার এবং সচিব আর আসছেন। সে সময় মিডিয়া কভারেজটা কি ছিল? দেখবেন যে আমাদের সচিবের চাকরি চলে গেল, একজন সচিব যিনি ছিলেন তার বদল হয়ে গেল। কি তর্ক আসছে? 71-এ সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের টাকা ভাগ বাটোয়ারা, পাকিস্তান আমলে ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে যে পরিমাণ লোন নিচ্ছিল সেই লোনের কত শতাংশ কে দেবে না দেবে, এই দাবি দেওয়া থেকে শুরু